মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনের প্রথম প্রহরে 6:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টাও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন তারা। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, কূটনীতিক সহ বেসামরিক সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে এখনো চলছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেখানে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক। আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। রেজওয়ান, আমরা তো এরই মধ্যে আপনার মাধ্যমে দেখেছি যে সেখানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেখানে এখনো আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে কারা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে আপনার? আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে আমরা আপনাদের সংবাদেও জানিয়েছি যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, ফুল দিয়েছেন এবং এরপর তারা নীরবতা পালন করেন এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। সেখানে তিন বাহিনীর চৌকস দল রয়েছেন এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও অন্যান্য উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা একে একে এরপর মহান শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করবেন এবং এখনো সেই শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব, এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারবে। এখন তার উপর নির্ভর করে গণতন্ত্রের যাত্রাটা এবার পরিবর্তিত আকারে শুরু হতেই পারে। এটা তো সত্য কথা যে ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যে বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। গণতন্ত্রের সম্মুখ সারিতে যারা আসলে ভূমিকা রেখেছিল তাদের উপর যে আঘাত আসছে, সেই বিষয়ে আসলে আমরা সরাসরি দেখলাম যে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং স্বাধীনতার ৫৪ বছরে জাতি কি পেয়েছে এবং সামনে কি পেতে পারে সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন সাংবাদিকদেরকে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে উপদেষ্টা পরিষদের অন্যান্য যারা সদস্য রয়েছেন, উপদেষ্টারা রয়েছেন, তারা এই মুহূর্তে মহান বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা আবারও শুনতে চাই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কি বলছেন। সংস্কৃতি চলে এসছে, এটা কোনোভাবেই নতুন বাংলাদেশে আর গ্রহণ করার তো কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তী সরকার কি কোনোভাবে এই যে গণভুত্থানের সম্মুখ সারির যারা তাদের উপর যে জীবনের হুমকি আসছে, সেটা তাদেরকে কি নিরাপত্তা দিতে ব্যর্থ কিনা, বা সামনের দিনে আসলে কিভাবে একটা টেন্ডেন্সি খুব দেখি যে আপনারা ব্যর্থ কিনা, আপনারা সফল কিনা। একটা ১-১.৫ বছরের সরকারের ব্যর্থ আর সফলতার গল্পটা একটু অন্যভাবে বিচার করতে হবে, এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে এখনো শ্রদ্ধা নিবেদন করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা রয়েছেন। এর আগে একেবারে প্রথম প্রহরে
অর্থাৎ 6:30টার দিকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এখনও শ্রদ্ধা নিবেদন চলছে এবং এটিও জানানো হয়েছে সবার জন্য যে সকাল 9টার পর সর্বসাধারণের জন্য এই শহীদ বেদি অর্থাৎ স্মৃতিসৌধের এই শ্রদ্ধা নিবেদনের পর্বটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশেই রয়েছে নানা আয়োজন এবং এই দিনটি উপলক্ষে সব জায়গায় নানা ধরনের আয়োজন রাখা হয় এবং প্রতিবারের মতোই আবেগ, উৎসাহ, উদ্দীপনা সব কিছু নিয়েই সাধারণ মানুষ এই দিনটি উদযাপন করেন। এটি মুক্তির দিন, বাঙালির স্বাধীনতার দিন এবং এই দিনে বাঙালি অর্জন করেছিল লাল সবুজের পতাকা, সেই সাথে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, একটি মানচিত্র। যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বিজয়, তাদেরকেই স্মরণ করা হচ্ছে। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। স্বাধীনতার যুদ্ধের, মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীর প্রধানরা রয়েছেন, বাংলাদেশের 3 বাহিনীর প্রধানরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা উপদেষ্টা পরিষদের অর্থাৎ উপদেষ্টাদের বেশ কয়েকজন উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা রয়েছেন, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা রয়েছেন। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। গভীর শ্রদ্ধায় জাতি আজ তাদের স্মরণ করছে। শিক্ষা উপদেষ্টাও রয়েছেন, অর্থাৎ উপদেষ্টাদের বেশ কয়েকজন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গভীর শ্রদ্ধা নিবেদন করছেন বীর শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে খুব শৃঙ্খলিতভাবে তারা সেই জায়গা ত্যাগ করছেন এবং এরপর আবারও দেখা যাচ্ছে যে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সেই সাথে দেশ ও দেশের বাইরের কূটনীতিকরাও রয়েছেন, যারাও একে একে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল কথা বলছেন। আমরা একটু দেখার চেষ্টা করব বা শোনার চেষ্টা করব তিনি কি বলছেন। জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরব গাথা, আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। এখানে আসলে ভালো লাগে এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসায় মন সিক্ত হয়। ধন্যবাদ। সম্মানিত উপদেষ্টা, রাজধানী ছাড়াও সারা দেশ জুড়ে মহান বিজয় দিবস উদযাপনে নানা আয়োজন চলছে। এবারে সেই খবর জানাতে বগুড়া এবং সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি বগুড়ায়, সেখান থেকে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ হাসান, একেবারে প্রথম প্রহরের কিছু পর এই মুহূর্তে বগুড়ায় মহান বিজয় দিবস উদযাপনে কি ধরনের আয়োজন চলছে এবং দিনব্যাপী আর কি কি আয়োজন রয়েছে সেখানে? বগুড়ার
প্রথম প্রহরেই সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু 31 বার তপধ্বনির মাধ্যমে এই বিজয় দিবসের সূচনা করা হয়। তারপর আমরা দেখছি যে মুক্তির ফুলবাড়ি এখানে কিন্তু শহীদদের যে স্মৃতিস্তম্ভ রয়েছে এই স্মৃতিস্তম্ভতে কিন্তু 6:40 প্রথম জেলা প্রশাসক কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারপরে কিন্তু পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে ফুল দিয়ে কিন্তু তারা শুভেচ্ছা নিবেদন করছেন। বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যে সকল সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের যারা কর্মীরা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে আছেন এবং ফুল দিয়ে কিন্তু শুভেচ্ছা নিবেদন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় নারী পুরুষ সবাই কিন্তু এখানে আমরা দেখেছি এখানে এসেছেন। আর আজকের যে দিনব্যাপী যে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে সেটি যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে সকাল 8টায় কিন্তু অনুষ্ঠিত হবে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু এবং জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে দুপুর 12:04 কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের কিন্তু 3টি বিমান কিন্তু এই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আকাশে উড়বে। প্রায় 13 মিনিট কিন্তু এখানে উড়বে এবং এছাড়াও দুপুর 12টায় মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার এছাড়াও কিন্তু আরো বিভিন্ন কিন্তু আয়োজন রয়েছে সারা দিন জুড়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি শুধু আজকে কিন্তু নয় এবং আজকের কিন্তু সারা দিন ব্যাপী শুধু বগুড়াই নয়, বগুড়ার সদরের বাহিরেও যে সকল উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু প্রশাসনের উদ্যোগে কিন্তু এই আয়োজনটি করা হচ্ছে। জি জাহির হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে মহান বিজয় দিবস উদযাপনের আরো খবর জানতে চলে যাচ্ছি সিলেটে। সেখান থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, ঠিক এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে বিজয় দিবস উপলক্ষে সিলেটে সেটি জানাবেন এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটিও জানাবেন। আর দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেছেন মাননীয় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ। এবং আমরাও এই মুহূর্তে রয়েছি কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে সরকারি দপ্তর রয়েছে সেই দপ্তরের যারা সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে আসলে পুষ্পস্তবক অর্পণ করার জন্য বেশ কয়েকটি সরকারি দপ্তর রয়েছে, বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, পাশাপাশি বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, পাশাপাশি শিক্ষা দপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন এখানে। এবং এর পাশাপাশিও কিন্তু আসলে আরও যারা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে সকাল থেকে জড়ো হয়েছেন এবং তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি আমরা আসলে কথা বলেছিলাম যারা এখানে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন তাদের সঙ্গেও। তারা বলছেন যে আসলে যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আসলে অর্জিত হয়েছে, সেই শহীদদেরকে, সেই মুক্তি সংগ্রামী যারা ছিলেন তাদেরকে আসলে তাদের স্মৃতিকে স্মরণ করতে মূলত তারা আজকে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। পাশাপাশি তারা বলছেন যে যেই স্বপ্ন নিয়ে আসলে শহীদরা তাদের আত্মত্যাগ করেছিলেন সেই স্বপ্ন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং তারা চান যে আসলে শহীদদের যে স্বপ্নটি ছিল সেই স্বপ্নের সোনার বাংলাদেশ যাতে করে বাস্তবায়িত হয় এই প্রত্যাশা কিন্তু তারা রেখেছেন। এবং পাশাপাশি আপনি জানেন যে আসলে আগামীতে
নির্বাচন রয়েছে আগামী বছরে। তো সেক্ষেত্রে আসলে নির্বাচনটি যাতে সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচনটি যাতে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে কিন্তু তাদের একটি প্রত্যাশা রয়েছে। এবং এই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না থাকে সেই কারণে কিন্তু আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কিংবা সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে সিসিটিভি ক্যামেরা দিয়ে সেগুলো পর্যবেক্ষণ করা, পাশাপাশি সাদা পোশাকে পুলিশের সদস্যরাও কিন্তু এইসব জায়গায় আসলে কাজ করছেন। এর বাইরেও আসলে এই মহান বিজয় দিবসকে উদযাপনকে ঘিরে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো নানা ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে। বিশেষ করে রক্তদান কর্মসূচির মতো কর্মসূচিও কিন্তু আসলে করা হচ্ছে এবং বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বিতর্ক প্রতিযোগিতা সহ নানা ধরনের আসলে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আসলে অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারাও আসলে দিনব্যাপী নাটক, পাশাপাশি গান, আবৃত্তি সহ অন্যান্য যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দিনব্যাপী বিজয় দিবসকে উদযাপনকে ঘিরে কিন্তু এগুলো চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বিজয় দিবস উদযাপন নিয়ে সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট এবং বগুড়া থেকে মহান বিজয় দিবস উদযাপনের নানা আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মহান বিজয় দিবসের নানা কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঠিক এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে চট্টগ্রামে? একেবারে সূর্যোদয়ের সাথে সাথেই তো সেখানে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের কাঠটলিতে এবং এখানে সাগরের পাড়ে বেশ সুন্দর একটি পরিবেশে চট্টগ্রামের যে স্মৃতিসৌধ, মহান মুক্তিযুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে সেই স্মৃতিসৌধে কিছুক্ষণ আগেই মূলত সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকালে আমরা দেখেছি যে একেবারে বিজয় দিবসের প্রথম প্রহরে এখানে 21 বার তোপধ্বনির মাধ্যমে এই সম্মান বা শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম সেটি শুরু হয় এবং এর পরে আমরা এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তারা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদান করে এবং এরপরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই স্মৃতিসৌধ কমপ্লেক্স জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও এখন খুব একেবারে দিনের শুরু বলা যায়, আর এই জায়গাটি যেহেতু একটু যাতায়াতের বেশ শহরের বাইরে যাতায়াতে কিছুটা সমস্যা বা চ্যালেঞ্জ আছে, সেই জন্য এখনো জনসমাগম কিছুটা কম। তবে আমরা যেটি ধারণা করছি যে বেলা বাড়ার সাথে সাথে এই জনসমাগম আরো বাড়বে এবং বিশেষ করে দিনের বিকেল বেলাও এখানে কিন্তু প্রচুর মানুষ আস্তে আস্তে ভিড় করে। আমরা গত বছরও সে ঠিক তেমনটা দেখেছি। এর বাইরে চট্টগ্রামে আজকে অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন আছে, বিশেষ করে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে শিশু কিশোরদের। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে বিজয় দিবস উপলক্ষে। হচ্ছে এটি আজকেই তার শেষ দিন। যদিও অন্যান্য বছর বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে একটি বড় বিজয় মেলা আয়োজন করে থাকে, এবার অনেক বছর পরে সেই বিজয় মেলাটি হচ্ছে না। তো সামগ্রিকভাবে এখানে আমরা যারা এসেছেন বিশেষ করে জি অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। একই বিষয়ে জানতে চলে যাচ্ছে খুলনায় সহকর্মী অভিজিৎ পালের কাছে। অভিজিৎ, খুলনাতেও একেবারে বলা যায় যে প্রথম প্রহর থেকেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মহান বিজয় দিবস উদযাপনকে ঘিরে। এই মুহূর্তে সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেটি জানাবেন এবং সাধারণ মানুষ কি এরই মধ্যে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন কিনা? বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে খুলনাতে আসলে বিজয় দিবসের উদযাপন শুরু হয়েছে। এখন গল্লামারী যে স্মৃতিসৌধ রয়েছে সেই গল্লামারী স্মৃতিসৌধে সর্বসাধারণ তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। প্রথমে এখানে মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এর পরপরই
করেছে হচ্ছে খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনার বিভিন্ন পুলিশের আইন শৃঙ্খলা, খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা পুলিশ কমিশনার সহ বিভিন্ন সংগঠন তারপর তারা শ্রদ্ধা নিবেদন করে এবং এর পরপরই আসলে সর্বসাধারণের জন্য এই পুরো প্রাঙ্গণটি খুলে দেওয়া হয়েছে এবং এখন এখানে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমইউজে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, পাশাপাশি সবাই শ্রদ্ধা নিবেদন করছে প্রবাসী কল্যাণ ব্যাংক খুলনা শাখা, এছাড়া নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে এবং আরো কিছুক্ষণ চলবে এবং এরপর সকাল 8:30টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং সেই কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেমন অংশগ্রহণ করবেন, তেমনি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও অংশগ্রহণ করবেন এবং এর পাশাপাশি খুলনাতে এবছর আসলে প্রথমবারের মতো আয়োজন করা হবে যে বিমান বাহিনীর সৌজন্যে এখানে যে প্লেনের উড়োজাহাজের এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং বেলা 11:30 সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি এবং এটি আসলে এই আয়োজনটি হবে। আমরা সকাল থেকেই দেখছি যে বিজয় দিবসের উদযাপনের যে সমস্ত আয়োজন, সেই সমস্ত আয়োজন আসলে সুষ্ঠুভাবে শুরু হয়েছে এবং এখানে যারা উপস্থিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, তারা অবশ্য আমাদেরকে জানিয়েছেন যে এই বিজয় দিবসের প্রাককালে তারা আসলে যে মুক্তিযুদ্ধের যে সাম্য এবং বৈষম্যহীন যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টি তারা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে আগামী বাংলাদেশ যেন বৈষম্যহীন একটি বাংলাদেশ হয় এবং তারা শুধু 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদেরই স্মরণ করেননি, তারা পাশাপাশি 24-এর ছাত্র জনতার শহীদদের বিনিময়ে আজকে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের সেই শহীদদের প্রতিও তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা বলছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা, 24-এর যে চেতনা, এই চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে এবং একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং একটি সুন্দর বাংলাদেশের যে আশাবাদের প্রত্যয় তারা ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে, যেখানে দুর্নীতি থাকবে না, এমন একটি বাংলাদেশ সেই জাতীয় প্রত্যাশা করবেন। শহরের বিভিন্ন স্থান থেকে আসলে এখন বিভিন্ন সংগঠন সৌধে চলে আসছে এবং এই গোল্লাবাড়ি স্মৃতিসৌধে তারা এখন শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনাতে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। খুলনা এবং চট্টগ্রাম থেকে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। মহান বিজয় দিবসের কর্মসূচি নিয়ে আমরা এতক্ষণ জানছিলাম চট্টগ্রাম এবং খুলনা থেকে। চলে যাচ্ছি বিজয় দিবসের আরো কিছু খবরে। মহান মুক্তিযুদ্ধে অবর্ণনীয় ত্যাগ ও নির্মমতার সাক্ষী হরিহরপাড়া বধ্যভূমি। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গার পাড়ে হরিহরপাড়ায় ৭১-এ 15 ডিসেম্বর পর্যন্ত প্রায় 20,000 নিরপরাধ মানুষকে হত্যা করা হয়। এটি ছিল মুক্তিযুদ্ধের শেষ দিকের বড় গণহত্যা। অত্যাচারের ঘাঁটি ছিল, অনেক অত্যাচার করছে আমাদের উপরে। নদীতে মাছ আমরা অত খাই নাই, মাছগুলি ঘৃণা করতাম, আমাদের একই তস্ত হয়ে যেত, আরে মানুষ খাইছে, এই মাছ খাবো না আমরা। কত আল্লাহ রসুলের নাম নিছি, তবু মাফ করে নাই ভাই। এখানে যে লোক, অনেক লোক মারছে ভাই। আব্দুর রশিদ ভোলা মিয়ার 86 বছর বয়স। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন এক সন্তানের জনক। বার্ধক্যের ছাপ পড়লেও স্মৃতি এখনও তাজা। তাই 54 বছর আগে পাকিস্তানি সেনাদের নির্মমতার দৃশ্য মনে আছে তার। ফতুল্লার এনায়েতনগরের হরিহরপাড়ার বুড়িগঙ্গার তীর ঘেঁষে যমুনা অয়েল ডিপো। মুক্তিযুদ্ধের সময় নাম ছিল পাকিস্তান ন্যাশনাল অয়েল কোম্পানি। ৭১-এর 25 মার্চ কাল রাতের পরদিন সেখানে সেনা ক্যাম্প হয়। যুদ্ধের 9 মাস সারা দেশ থেকে ধরে আনা নারী পুরুষদের হত্যা, ধর্ষণ, নির্যাতন করা হতো এখানে। রংপুর, দিনাজপুর, পাবনা, নওগাঁ, সান্তার, ঈশ্বরদী, চট্টগ্রামের, যশোরের ওদিকে নিয়ে আসতো মানুষ দৈরা দৈরা। কি বলবো আর, নারীদেরকে তারা কি যে করছে অত্যাচারটা, চোখে না দেখলে আর বলতে পারি না, চোখে দেখছি বলতে পারি। আর্মিদের ভয়ে আমরা ভাই হই না। 3 দিন 4 দিন পরে এখানে গোসল করতে আসছি, তারপরও আমাদেরকে বন্দুক ধরতে, এই সালা লোক, তোম কোন হয় সালা লোক। আরেক প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া যুদ্ধের সময় ছিলেন 16 বছরের কিশোর। জানান মাছ ধরতে নদীতে যাওয়া যেত না, তীরের পাড়ে থাকতো শত শত মরদেহ। লাশের অভাব নেই, এত লাশ, মানে ছেলে মেয়ে বাচ্চা বুড়া বয়স অনেক, বড়া লাশ, কাউয়া চিল মানে খাইতেছে, শকুনে খাইতেছে, দেখে মানে অবক্তি লাগিয়ে গেল। পরে
5-7 দিন পর আবার আইছি, আর পরে দেখি লাশ না খেলে 8 দিন। 1972 সালের 10 জানুয়ারি হরিহরপাড়ার হত্যাকাণ্ড নিয়ে দ্য কিলিং অ্যাট হরিহরপাড়া শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট। পুলিৎজার জয়ী সাংবাদিক লুইস এম সাইমন্স লিখেন, হরিহরপাড়ায় অন্তত 20,000 মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। সেই নির্মমতার স্মরণে যমুনা ডিপোর গেটের পাশে স্মৃতি মিনার হয়েছে, তবে নদীর পাড়ে মূল বধ্যভূমি এখনও অযত্নে পড়ে আছে। হরিহরপাড়ার বুড়িগঙ্গার এই অংশটুকু এখনও কালের সাক্ষী হয়ে জেগে আছে। শুধু নেই সেই সময়কার মুক্তিযুদ্ধের ইতিহাসের যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল তার কোনো স্মৃতিচিহ্ন। তবে স্থানীয়দের দাবি, এই এলাকাটি যদি এখন সংরক্ষিত করা হয় তাহলে আগামী প্রজন্মের কাছে এখানকার নির্মম গণহত্যার ইতিহাস সংরক্ষিত হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী সন্দিগ্ধ কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 11 এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাদির ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। এরই ধারাবাহিকতায় সোমবার ফতুল্লা থানার পাগলা এলাকা থেকে ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁত ভাঙা কবিরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এরই মধ্যে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত কবির সহ 7 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকে সিইসির বিচ্ছিন্ন ঘটনা হিসাবে মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাতে এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা বলা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে ঘটনাকে গুরুত্ব না দেওয়ার অভিপ্রায় ছিল না সিইসির। প্রধান নির্বাচন কমিশনার বোঝাতে চেয়েছেন যে হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই ব্যাখ্যার মধ্য দিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলে মনে করছে নির্বাচন কমিশন। বিবৃতিতে আরও বলা হয়, ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর দক্ষিণখানে মোহাম্মদ শাহজাহান নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 8:45টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশকোরা এলাকার নদ্দাপাড়া তালতলা এলাকায় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ইন্টারনেট সংযোগ ও ভূমি ব্যবসায়ী শাহজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান ব্যবসায়ী শাহজাহান। এরপর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। দক্ষিণকান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করে নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মিরপুরে গাড়ি চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রাত 2:15 দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পরিচ্ছন্নতা কর্মীর নাম শানু বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে নগরী পরিচ্ছন্ন রাখতে আগে ভাগেই কাজ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। রাতে নিহত শানু বেগম কাজ করছিলেন ফায়ার সার্ভিস অফিসের সামনে। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে এ ঘটনায় জড়িত চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, 2026 সালের 12 ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ তীব্র হতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সাথে মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে ও যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের গভীর শ্রদ্ধা জানাতে এখনও স্মৃতিসৌধে চলছে শ্রদ্ধা নিবেদন।
সেখানে সকাল থেকেই অবস্থান করছেন সহকর্মী রেজওয়ানুল হক। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রেজওয়ান, এই মুহূর্তে ঠিক কারা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন সে বিষয়ে জানাবেন, এবং শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই আপনাদের সাথে কথা বলেছেন, কি কি আশা ব্যক্ত করেছেন তারা? সূর্য উদয়ের আগে থেকে জাতীয় স্মৃতিসৌধে অবস্থান করছেন এবং সেখানে আমরা দেখেছি যে একে একে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহান শহীদদের প্রতি। এখনও সেই শ্রদ্ধা নিবেদন চলমান রয়েছে। এই মুহূর্তে ঠিক কারা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন? এবং আমরা দেখেছি যে অনেকেই শ্রদ্ধা নিবেদন শেষে আপনাদের সাথে কথা বলেছেন, তারা আসলে কি ধরনের বক্তব্য রেখেছেন, কি ধরনের আশা ব্যক্ত করেছেন? দেখতে পাচ্ছেন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এই শহীদ বেদিতে এখন সাধারণ মানুষের ঢল নেমেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখানে ফুল দিয়েছেন। এরপরই প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই মূলত এই জায়গাটি অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধের এই শহীদ বেদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, সামরিক কর্মকর্তা সহ রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন, যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা সবাই এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের তরফ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা দেখছি যে জেভিডি এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এর পিছনে আছে বিভিন্ন সংগঠন, অর্থাৎ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের তরফ থেকে একটি মিছিল অপেক্ষমান আছে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এর পরে আমরা দেখছি একটি রাজনৈতিক দল, সেই সাথে বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনও কিন্তু একেবারে দীর্ঘ সারি ধরে, লাইন ধরে অপেক্ষমান আছে এই জায়গাটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এর আগে বলে রাখি যে ভোর 6টা থেকে কিন্তু এই জায়গাটি একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কারণ 6:31 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সর্বপ্রথম জাতীয় স্মৃতিসৌধ সাভারের এই শহীদ বেদিতে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর 6:55 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদ সেনাদের। তিনি এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ খবর নেন। এরপর আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, সামরিক, আধা সামরিক, সরকারি কর্মকর্তা, আমরা দেখেছি যে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল সহ প্রধান নির্বাচন কমিশনার, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারাই এখানে উপস্থিত ছিলেন সবার সাথে তিনি কুশল বিনিময় করেছেন, হাত মিলিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। এরপর প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এখানে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেছেন। স্বাক্ষর করার পর তারা এখান থেকে বেরিয়ে গেছেন। এরপরেই মূলত এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাবেন যে কিছুক্ষণ পরপরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবীর তরফ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এই জায়গাটিকে ঘিরে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সারা দিনব্যাপী কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন সংগঠন থেকে, এবং রাষ্ট্রীয় বেতার এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকেও বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু পালন করা হবে। সেই সাথে গতকাল রাতেই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা এবার বাণীতে পুরো জাতিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তারা আসলে কি ধরনের আশা ব্যক্ত করেছেন? এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ফুল দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, কথা বলেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারা দুজনেই কিন্তু
শহীদদের স্মরণে তারা কথা বলেছেন। তারা দেশের বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা নিয়েও কথা বলেছেন রেজওয়ানা হাসান। তবে উপদেষ্টা আসিফ নজরুল মূলত শহীদদের বিষয়ে কথা বলেছেন। তিনি শহীদদের স্মৃতির প্রতি, তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদেরকে স্মরণ করেছেন, তাদের অবদানকে তিনি তুলে ধরেছেন। আর রেজওয়ানা হাসান, উপদেষ্টা রেজওয়ানা হাসান বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেই সাথে বর্তমান পরিস্থিতি, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামনের যে নির্বাচনটি আসতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কি ধরনের প্রস্তুতি সরকারের তরফ থেকে আছে, নির্বাচনকে ঘিরে নানা ধরনের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলি তিনি দিয়েছেন। তিনি যেটুকু বলতে চেয়েছেন যে নির্বাচনকে ঘিরে নানা মহল নানা ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে, নানা ধরনের একটি ষড়যন্ত্র চলছে, সেইগুলোকে আসলে পেছনে ফেলে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে প্রশস্ত রাখবে, এই বিষয়টি কিন্তু উল্লেখ করে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই সাথে তিনি যারা বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের অবদানের কথাও তিনি স্মরণ করেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ানুল হক। আর এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।